তালাক শব্দটি শোনার সাথে সাথেই খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠে, কারণ এই তালাকের কারণে অনেক পরিবার তথা মানুষের জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাই ব্যক্ত করে। মা বাবার মধ্যে তালাক হলে সন্তানেরা বিপদে পড়ে যায়। আমাদের সমাজেও তালাকপ্রাপ্ত মহিলাদের তার প্রাপ্ত সম্মান দেওয়া হয় না। তালাকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তান, তারপরে স্ত্রী। সমাজ তালাকপ্রাপ্ত স্ত্রীকে দোষারোপ করে কথা বলে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করে স্ত্রীর কোনো দোষ ছিল, এর জন্যই তালাক হয়ে গেছে। তো যাই হোক, তালাকের পর কোনো স্বামী যদি তার স্ত্রীকে আবার বিয়ে করতে চায়, তবে স্ত্রীকে অন্য কারো কাছে আবার বিয়ে দিতে হবে। বিয়ের পর সেই লোকটি তালাক দিলেই আবার প্রথম স্বামী বিয়ে করতে পারবে। কি যে একটা নিয়ম! আর এই নিয়মের বেড়াজালে একটা মেয়ের জীবনে কি পরিণতি নেমে আসে তাই দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি তালাক। মুভির শুরুতেই একটি কোর্ট রুমে সবাই বসে। মুসলমান ধর্মাবলম্বী মেয়েদের তালাকের পর স্বামীর সাথে আবার সংসার করার জন্য এক নিয়ম আছে, সেটি হলো হালালা বিয়ে। মানে স্বামী যে কোনো কারণে স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার তাকে নিয়ে সংসার করতে চাইলে সেই স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে দিতে হবে। বিয়ের 2 মাস পর দ্বিতীয় স্বামী তালাক দিলেই প্রথম স্বামী আবার তাকে বিয়ে করে সংসার করতে পারবে। এই নিয়মই চলে এসেছে যুগের পর যুগ। আর এই নিয়মের পরিবর্তনের জন্য মিস আমনা নামের এক লয়ার কেস করেছে। সে জাজদের বলে এ তালাক আর হালালার জন্য সবচেয়ে কষ্টের মধ্যে পড়ে মেয়েরা, কারণ এই নিয়ম শুধু তাদের উপর প্রয়োগ করা হয়। তখন তার প্রতিপক্ষ লয়ার মিস্টার মালিক বলে স্বামী স্ত্রীকে তালাক দেয় তার দোষেই সব তালাকের ঘটনা ঘটে মেয়েদের বিভিন্ন দোষের কারণে, আর তালাকের পর হালালা ঠিকই আছে। এর পরিবর্তন কেন করতে চাচ্ছেন? আমার প্রতিপক্ষ মিস আমনা, তার তো বিয়েই হয়নি, সে কিভাবে এসব বলতে পারে? তখনই জাজ মিস্টার মালিককে ওয়ার্নিং দেয় ব্যক্তিগত বিষয় নিয়ে যাতে কথা না বলে। মিস আমনাকে কথা বলতে বলে। তখন মিস আমনা সবার কাছে অনুমতি চায়। সে ছোট্ট করে একটি মেয়ের জীবনের কাহিনী বলবে। এই কাহিনীর মাধ্যমে একটি মেয়ে এসবের মধ্যে দিয়ে গেলে তার মেন্টাল কি অবস্থা হয় তা সবাইকে বুঝাতে পারবো। জাজও অনুমতি দেয় কাহিনী বলার। মিস্টার আমনাও বলা শুরু করে। আফজা নামের একটি মেয়ে বিয়ের সাজে নিজেকে আয়নায় দেখে খুব খুশি থাকে। তার খুশি এতটাই ছিল যে তার মনে হচ্ছিল সে চাঁদ তারা তার নিজের হাতে পেয়েছে। সে সময় তাকে ডাকার জন্য এক মহিলা এসে খবর দেয় মৌলভী সাহেব এসে পড়েছে, তাড়াতাড়ি চলো, বিয়ের সময় হয়ে গেছে। আফজা আর রাহেলের বিয়ে হয়। এই বিয়েতে দুজনেই খুব খুশি ছিল। আফজা বাসর রাতে রাহেলকে কবিতা শোনায় যা সে নিজেই লিখেছে। আফজার কবিতা এতটাই সুন্দর ছিল যা রাহেলেরও খুব ভালো লাগে। তারা দুজনকে ভালোবেসে সময় কাটাতে কাটাতে আর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে যেয়ে অনেকটা সময় পর্যন্ত ব্যবসাতে মনোযোগ দিতে পারে না, তাই ব্যবসা লসে চলতে থাকে। অফিসে যাওয়ার পর ফাইল দেখে ম্যানেজারকে ডেকে রাহেল জিজ্ঞাসা করে কোম্পানি লসে আছে, তাকে জানানো হয়নি কেন? ম্যানেজার বলে সে অনেকবার বলতে এসেছে কিন্তু আপনি ফোনে ব্যস্ত ছিলেন, কথা শোনার মতো টাইম ছিল না আপনার। তখন রাহেল জানতে চায় আব্বু ব্যাপারটা জানে কিনা। ম্যানেজার বলে আপনাকে বলতে না পেরে আপনার বাবাকে জানিয়েছি, সে সব জানে। তখনই রাহেল বের হয়ে তার আব্বুকে জিজ্ঞাসা করে কোম্পানি লসে আছে, এ খবর তাকে কেন জানানো হয়নি? তখনই তার বাবা বলে বিয়ের পর বিভিন্ন দেশেই তো ঘুরে বেরিয়েছ, তোমার সময় আছে কোম্পানি কি অবস্থায় আছে তা শোনার? তোমার বউয়ের জন্যই এসব ঘটেছে, তাকে নিয়ে এত মশগুল থাকো যে কাজে মনোযোগ দিতে পারো না। আমার মনে হয় এরকম চলতে থাকলে তোমার বউয়ের জন্য কোম্পানিতে তালা লাগাতে হবে। একথাই গেঁথে যায় রাহেলের মনে। সে বাসায় গিয়ে দেখে তার মা অসুস্থ শরীর নিয়ে রান্না করছে। মাকে জিজ্ঞেস করে তুমি রান্না করছো কেন? আফজা কোথায়? তার মা বলে আফজা তো দরজা লাগিয়ে সারাদিন বসে কি সব লিখে, সে কখন বাহিরে আসবে আর রান্না করবে, তাই আমি রান্না করছি। এরপরই রাহেল ঘরে গিয়ে আফজার সাথে রাগারাগি করতে থাকে আর বলে তোমাকে বিয়ে করার পরই কোম্পানি লসে চলছে, তুমি অলক্ষী। আফজাও রাহেলের কথার প্রতিবাদ করলে রাহেল আফজাকে চড় মারে। এর সাথে 3 বার তালাকও বলে রাহেলের মায়ের সামনেই। এই তালাক বলার পরই রাহেলের বাবা মা ও আফজার বাবার সামনে বলে আফজাকে নিয়ে যেতে। তালাকের পর আর দুজন একসাথে থাকতে পারবে না। এতে করে দুজনই কান্না করতে থাকে আর রাহেল সবার সামনে বলে আমি আফজাকে অনেক ভালোবাসি, আফজাকে ছাড়া আমি বাঁচবো না। স্বামীর মুখে একথা শুনে আফজাও কান্না করতে থাকে। কিন্তু রাহেলের বাবা বলে এত ভালোবাসো, একসাথে থাকতে চাও, তাহলে আফজাকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে সেখানে সংসার করার পরই সে আবার তালাক দিলেই তুমি আবার বিয়ে করতে পারবা। এছাড়া কোনো উপায় নেই তোমাদের একসাথে থাকার। কিন্তু আফজা কিছুতেই এ কাজ করতে রাজি হয় না। বাবার সাথে নিজের বাড়িতে চলে যায় আর রাহেল আফজার কথা
ভেবে মদ পান করা শুরু করে আর সারাক্ষণ আফজার চিন্তাই করতে থাকে। এভাবে কিছু সময় পার হওয়ার পর রাহেলের মা রাহেলকে বলে তার বান্ধবীর ছেলে জায়েদ তার স্ত্রী 4 মাস আগে মারা গেছে, তাই আফজার সাথে হালালা বিয়ের জন্য তারা রাজি। এখন তুমি যদি বলো তাহলে আমি বিয়ের দিন ধার্য করব। কিন্তু রাহেল একথা শুনেই টেবিল থেকে চলে যায়। পরের দিনই আফজাকে রেস্টুরেন্টে ডেকে জায়েদের সাথে বিয়ের ব্যাপারে জানায়, কিন্তু আফজা হালালা বিয়ের জন্য রাজি হতে চায় না। কিন্তু বাসা আসার পর রাহেলের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে, তাই দুজনে আবারও একসাথে হওয়ার জন্য আফজা হালালা বিয়ের জন্য রাজি হয়ে যায়। আফজা বাবাকে জানায় সে হালালা বিয়ের জন্য রাজি। দৃশ্য আবারও কোর্টরুমে ফিরে আসে। মিস আমনা বলে আফজা হালালা বিয়ের জন্য রাজি হয় রাহেলের সাথে আবারও যাতে একসাথে হতে পারে। বাসর রাতে আফজা জাহেদকে জানায় সে মাত্র 2 মাসের জন্য তার সাথে হালালা বিয়ে করেছে, এরপরই রাহেলের কাছে চলে যাবে। একথা শোনার পরই জায়েদ আফজাকে চড় মারে আর বলে বিয়ে দুজনের ইচ্ছাতেই হয়েছে, তাই সে সারা জীবন তার হয়েই থাকবে, আর কেউ আফজাকে তার থেকে নিয়ে যেতে চাইলে। আফজা তো জায়েদের দিকে অবাক হয়ে তাকিয়েই থাকে। এরপরে জায়েদ নিজেই নিজেকে মারা শুরু করে। এই অবস্থা দেখে আফজা বলে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই কথা শোনার পরই জায়েদ থামে। সকাল হলেই রান্নাঘরে গিয়ে শাশুড়িকে হেল্প করতে চাইলে সে বলে এত দেরি হলো কেন রান্নাঘরে আসতে? কাল থেকে যাতে ভোর 6টা বাজে রান্নাঘরে এসে রান্না বান্না করা শুরু করে, আর সে একাই সব রান্না বান্না করবে, তাকে হেল্প করার জন্য কোনো কাজের লোক নেই। আফজা তো অবাক নজরে শাশুড়ির দিকে তাকিয়েই থাকে। আরো জানায় আজ ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে জায়েদকে। ননদ এসে মলম লাগাতে বলে তার চেহারায়। আরো জানায় তার ভাইয়ের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এর জন্য সে অল্পতেই রেগে যায় আর নিজের মতলব হাসিলের জন্য নিজেকেই আঘাত করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় জাহেদের মানসিক অবস্থা ভালো না, দিনে দিনে তার অবস্থা আরো খারাপ হবে। ডাক্তারের মুখে এসব কথা শুনে আফজার অবস্থা তো আরো খারাপ হয়ে যায়। বাইরে বের হয়ে যায় জানায় সে রাজেশ খান্নার বড় ভক্ত। রাজেশ খান্নার কোন মুভি সে ফার্স্ট ডেতে ফার্স্ট শো দেখে, তাই আজকে রাজেশ খান্নার একটি মুভি রিলিজ হয়েছে, 2টি টিকিটও কিনেছে। এখন আফজা তার সাথে মুভি দেখতে যাবে কিনা জিজ্ঞেস করলে আফজা জানায় সে যাবে। গাড়িতে বসে লুকিং গ্লাসে দেখে রাহেল তাদেরকে ফলো করছে, তাই গাড়ি থেকে নেমে আফজার কোমরে হাত রেখে চলতে থাকে রাহেলকে দেখানোর জন্য। রাহেল বাড়িতে ফোন করলে জায়েদ ফোনে তারা দুজনে খুব সুন্দর সময় পার করছে তা রাহেলকে বোঝানোর চেষ্টা করে। আফজা জায়েদকে জিজ্ঞেস করে কে ফোন করেছে, জায়েদ জানায় ক্লায়েন্টের ফোন। এরপরই রাহেলের আফজাকে নিয়ে চিন্তা হতে থাকে। সে কল্পনা করতে থাকে আফজা জায়েদের সাথে রোমান্টিক সময় পার করছে আর এই ভেবেই কষ্ট পেতে থাকে। পরের দিনই আফজার সাথে দেখা করার জন্য জাহেদের বাড়িতে চলে আসে। জাহেদ দুজনকে একসাথে দেখে জানায় সে আর আফজা আজকে মুভি দেখতে বাহিরে যাবে, তাই দুজনকেই রেডি হতে হবে। তাই তার বোন তসলিম তার আপ্যায়নের ব্যবস্থা করবে বলে আফজার হাত ধরে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন তসলিম জানায় আপনি যা দেখছেন তার ঠিক সবকিছু উল্টো চলছে। তাই রাহেল কান্না করতে করতে চলে আসে আর ওই দিকে জায়েদ বারবার আফজাকে ধর্ষণই করে যাচ্ছে। এর মধ্যেই অফিসের কাজে কয়েকদিনের জন্য বাহিরে যাওয়ার দরকার পড়ে জায়েদের। সেই সময় তসলিম এসে বলে ভাই বাড়িতে নেই, এই সময়ের মধ্যে আপনার যা মনে চায় তা করতে পারে। তাই রাহেলের ছোট ভাই ওমর একটি হোটেল রুমে আফজার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে রাহেলকে। প্রথমে তো এ অবস্থায় কথা বলতে রাজি হয় না রাহেল। আফজা বলে কিছু সময়ের জন্য থাকেন, আমার কিছু কথা আছে। তখন রাহেল আফজার কথা শোনার জন্য রুমের ভিতরে যায়। আফজা প্রথমে জিজ্ঞাসা করে এখন আপনার ব্যবসার খবর, কোম্পানি কি এখন লাভে আছে? আমার জন্য কোম্পানির যে লোকসান হয়েছিল তা ঠিক হয়ে গেছে? তখন রাহেল বলে আমার মানসিক অবস্থা ঠিক নেই, কিভাবে সবকিছু ঠিক হবে? কিছুই ঠিক হয়নি। আপনি তো হালালা স্বামীকে নিয়ে খুব আনন্দে সময় পার করছেন, যে হানিমুনে যাওয়ার প্ল্যানিং করছেন। একথা শুনে আফজা নিজের জামা খুলে শরীরের বিভিন্ন স্থানে টর্চারের দাগ দেখায় আর অঝরে কান্না করতে থাকে। সেই মুহূর্তেই তাদের মধ্যে রোমান্টিক মুহূর্তে তৈরি হয়, তারা ইন্টিমেট হয়। পরের দিন বাসায় এসে দেখে জাহেদ বসে আছে, তার জন্য অপেক্ষা করছে। জাহেদ জিজ্ঞেস করে কোথায় ছিলে রাত্রে, কিন্তু আফজা কিছুই বলতে পারে না। তাই জাহেদ ঘরে নিয়ে আফজাকে মারা শুরু করে। এক পর্যায়ে আফজা জাহেদকে এক চড় মারে আর বলে আমি অনেক সহ্য করেছি, আর না, আপনি মানসিকভাবে অসুস্থ, লাস্ট স্টেজে আছেন। আমি ফোন করে দিলি আপনাকে পাগলাখানায় নিয়ে যাবে। আমি শুধু রাহেলের কাছে ফিরে যাওয়ার জন্য এখানে সময় পার করছি। ভালোবাসা কি আপনি বুঝবেন? যদি ভালোবাসার অনুভূতি বুঝতেন তাহলে আপনার স্ত্রী ওহিদার সাথে কাটানো সুখের মুহূর্তগুলো নিয়ে জীবন পার করে দিতেন।
দিতেন। তখন জায়েদ নিজের জীবনে ঘটে যাওয়া দুঃখের কথা আফজাকে শোনায়। জায়েদ বলে, আমার আব্বার তৃতীয় বিবির দ্বিতীয় ছেলে সে। বাড়িতে ক্ষীর রান্না হলে আগে বড় ভাইকে তারপর ছোট ভাইকে দিত। আমি আশায় থাকতাম যদি আমাকে একটু দেয়। এ আশা করতে করতেই ঘুমিয়ে যেতাম। ওহেদাকে বিয়ের পর ওহেদা সারাদিন কাজেই ব্যস্ত থাকতো। এরপর ওহেদা আমার রোগের ব্যাপারে জানতে পেরে ভয় পেতে থাকে। সে কখনোই আমার কাছেই আসেনি। আমি অনেকবার বলেছি আমি ঠিক হয়ে যাব, কিন্তু সে মানতেই পারেনি। এভাবে সময় যেতে যেতে ওহেদা বিয়ের 4 মাস পরেই মারা যায়। আমার জীবনে তো ভালোবাসার কোনো স্মৃতিই নেই যে স্মৃতি ধরে আমি ভালো থাকবো। তোমার সাথে যখন বিয়ে হয় তখন ভেবেছি আমার ভাগের ভালোবাসা আমি পাবো, কিন্তু সেটাও যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তোমাকে জোর করে ভালোবাসতে চেয়েছি, বারবার জোর করে তোমার কাছে এসেছি। যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিও, আর আমাকে ক্ষমা চাওয়ার একটি সুযোগ দিও, আর আমাকে ছেড়ে যেও না। এসব কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আফজা রান্না শেষ করে জায়েদকে ডাকতে আসে খাবার খাওয়ার জন্য। তখন জায়েদ বলে, আমি তো ভেবেছিলাম আপনি চলে গেছেন। আফজা বলে, চলে তো যেতেই চেয়েছিলাম, কিন্তু ভাবলাম আপনি আমাদের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য সুযোগ দিয়েছেন, আপনিও সুস্থ হওয়ার জন্য একটি সুযোগ ডিজার্ভ করেন, এর জন্যই ফিরে এসেছি। আফজা নিজের হাতে খাবার বেড়ে দেয়। এই দৃশ্য জায়েদের মা দেখে খুশি হয়। রাহেল আর আফজা ফোনে যখন কথা বলছিল তখন জায়েদ এসে দেখে দুজনে কথা বলছে। জায়েদ মাইন্ড করে। আফজা জায়েদকে দেখে ফোন রেখে দেয় আর জায়েদকে জানায়, আজকে রাজেশ খান্নার মুভি রিলিজ হয়েছে, আমি 2টি টিকিট আনিয়েছি, যাবেন নাকি? জায়েদও যাবার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ফোনের বিপরীত দিক থেকে এসব কথা রাহেলও শুনছিল। আফজাও জায়েদের সাথে খুব ভালো সময় পার করছিল। জায়েদ আফজাকে রান্নার কাজেও সাহায্য করত। তাদের জীবন এখন হাসি খুশিতে কাটছিল। রাহেলের ফোন আসলে জায়েদের খারাপ লাগা সত্ত্বেও আফজাকে ডেকে কথা বলতে দিত, কিন্তু আফজা জায়েদকে রাগ করতে দেখে ফোন রেখেই চলে যায়। গিয়ে দেখে জায়েদ মাথায় আঘাত করার চেষ্টা করছে। আফজা বাধা দেয়। পরের দিন রাহেল এসে দেখে দুজনে হাসাহাসি করে হাওয়াই মিঠাই খাচ্ছে। ব্যাপারটা রাহেলের ভালো লাগে না। গভীর রাতে ঘুমের ঘোরে জায়েদ ভয়ে কাঁপতে থাকে। তখন আফজা জায়েদকে পরম যত্নে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জায়েদের রিপোর্ট দেখে বলে মিরাকেল ইমপ্রুভমেন্ট হয়েছে। আর ওই দিকে রাহেল ক্যালেন্ডার থেকে প্রতিদিন তারিখের ঘর ক্রস মার্ক করছিল। আর আফজার সাথে যখন ফোনে কথা বলছিল, আফজা কথা বলার সাথে সাথে জায়েদকে রান্নায় কি কি দিতে হবে বলে দিচ্ছিল। তা ফোনের অপর পার থেকে রাহেল শুনে হিংসা জ্বলতে থাকে। এরপরে রাহেল রেস্টুরেন্টে আসলে দেখে জায়েদ ও আফজা সেখানে খুব ভালো সময় পার করছিল। তখনই বাড়ি এসে মদ পান করতে করতে আফজা খুশি হয়ে জায়েদকে যে কথাগুলো বলতো তা মনে করতে থাকে। হোটেল রুমে দেখা করতে আসলে রাহেল আফজাকে দেখে রুমের মধ্যে নিয়েই ইন্টিমেট হতে চাইলে তখনই আফজা রাহেলকে সরিয়ে দেয়। এতে রাহেল মাইন্ড করে আর বলে, এখন আমার কাছে আসতে আপনার খুব খারাপ লাগছে? জায়েদের সাথে থাকতেই খুব ভালো লাগে। আফজা বলে, কি বলছেন? তখনই রাহেল জায়েদ সারাদিন কি কি করে সেই রুটিন বলতে থাকে আফজাকে। আরো বলে, আপনি জায়েদের পছন্দ ভালো লাগা ঔষধের সময় মানে আপনি সারাদিন জায়েদকে নিয়ে চিন্তা করেন, কারোর জন্য ভাবার সময় নেই আপনার কাছে। তখন আফজা বলে, আমরা দুজনে একসাথে হতে পারি এর জন্যই জায়েদের কাছে আছি। রাহেল বলে, হালালার সময়টুকু পার করার জন্যই ওর সাথে আছো। এত কেয়ারিং এর দরকার, নিজের সীমার মধ্যে থাকো, এটাই ভালো হবে। সীমা অতিক্রম করলে এর ফল কিন্তু ভালো হবে না। এই হালালা যদি আমার ছোট ভাই ওমরের সাথে হতো তাহলে আপনি ওর সাথেও এরকমই মজায় লিপ্ত হতেন। তখনই আফজা বলে, তোমার কত বড় সাহস আমার চরিত্রের উপর দাগ লাগানোর? তুমি কি হও আমার? আর ভুলে গেছো তালাক তুমি দিয়েছো? তোমার পরিবারের লোকজন এক পাগলের সাথে আমার বিয়ে দিয়ে আমাকে ধোকা দিয়েছে। সব রকম অন্যায় তোমরা করেছো আর দোষারোপ আমাকে করছো। তখন রাহেল বলে, আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার? তখন আফজা বলে, কেউ আমার চরিত্রে দাগ লাগাবে এ অপমান আমি সহ্য করব না। আমি আপনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আপনি যে নিচু মনে চিন্তা করেন, সন্দেহ করেন, এই মানুষকে আমি চিনি না। আর কাউকে এতটাই অপমান করো না যে লোকগুলো আমাদের অনেক ভালোবাসে। এই নিচু চিন্তা করার রাহেল আমার জীবনে আমি আর চাই না। আর আপনাকে ধন্যবাদ যে আপনি
আপনি আমাকে তালাক দিয়েছেন আর আজ থেকে আমার আপনার সম্পর্ক শেষ। এ কথা বলি রাহেলের জীবন থেকে সারা জীবনের মতো চলে যায় আর রাহেল নিজের কৃতকর্মের জন্য কান্না করতে থাকে। বাড়িতে আসার পর জায়েদ দরজা খুলে দেয় আর জিজ্ঞেস করে সব ঠিকঠাক আছে। আফজা আয়নার সামনে দাঁড়িয়ে রাহেলের সাথে তার বিয়ের কথাই ভাবতে থাকে। তখনই জায়েদ আসে, শিরকুরমা বানিয়েছে আফজার জন্য টেস্ট করতে বলে, কিন্তু আফজা বলে এত ভালো ব্যবহার করার দরকার কি আমার সাথে? আপনার মনে আছে হালালার সময় শেষ হতে 7 দিন বাকি? জায়েদ বলে হ্যাঁ ভালো করেই মনে আছে। আমি চাই এর চেয়েও ভালো জীবন কাটান আপনি, এর চেয়েও ভালো কিছু ডিজার্ভ করেন। হ্যাঁ এমন জীবন চাই আমি যে জীবনে কোনো পুরুষ থাকবে না, কোনো পুরুষের সাথেই আমি আর জীবনের সুন্দর সময় কাটাতে চাই না। তখন জায়েদ বলে এসব কথা কেন বলছেন জানি না, তবে রাহিল মিয়ার জায়গা তো আমি নিতে পারবো না আপনার জীবনে। আপনার জীবনে কোনো প্রয়োজন হলে এক ভালো বন্ধু হিসেবে আমার কাছে কোনো কিছু চাইলে আমি আপনাকে সাহায্য করার জন্য রেডি হয়ে যাব। আর আমার যে যত্ন নিয়েছেন, ভালো মানুষ বানিয়েছেন, আমার বিপদের সময় যে খেয়াল আপনি আমার রেখেছেন তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। এই সাহায্য করার জন্য আপনি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারেন। তখনই আফজা জায়েদের হাত ধরে বলে আমাকে তালাক দিয়ে দেন এখনই। তখন জায়েদও বলে ভালোবাসা কি আমি জানি না, কিন্তু এক তুমি আসলে আর জীবন ভালোবাসা হয়ে গেল। এরপরেই 3 বার তালাক 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 বলে উচ্চারণ করে। এরপরই দৃশ্য কোর্টরুমে চলে আসে। মিস আমনা বলে তালাক আর হালালার কারণে একটা মেয়ের জীবনের সবকিছু ধ্বংস হয়ে যায়। তাই জাজ বলে আপনি যে প্রবলেমের কথা বলছেন এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? তখন মিস আমনা বলে হ্যাঁ জাজ সাহেব আছে, এটা আমার বার্থ সার্টিফিকেট আর এটা আমার মায়ের পার্সোনাল ডায়েরি। এসব কিছু জাজরা দেখে। তখন আমনা বলে কিছু স্বার্থপর লোকেরা তাদের স্বার্থ আদায়ের জন্য এইসব আইন তৈরি করে মহিলাদের উপর প্রয়োগ করে, আর মহিলারা এই মতলবী আইনের কারণে সাইলেন্টলি সব কষ্ট দুঃখ সহ্য করতে থাকে। মহিলা পুরুষ সমান অধিকার, কিন্তু কেন শুধু মহিলাদের তার হক আদায়ের জন্য লড়তে হয়, সংঘর্ষ করতে হয়? আমনা আরো বলে খোদা দেওয়া জিন্দিগি কেন অন্যর কথায় বাঁচতে হবে? নিজের জীবন নিজের মতো করে বাঁচাতে হবে। এরপরই তালাকের আইনে যে হালালা তা ব্যান করে দেওয়া হয় মুসলমান মহিলাদের জন্য, আর এভাবেই মুভির কাহিনী শেষ করা হয়। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।